কেমন আছো আমার মধ্যরাতের বন্ধুরা? আমি তোমাদের বন্ধু আরজে সুকান্ত। আজকের রাতটা কেমন যেন একটু বেশি থমথমে, তাই না? তোমরা যারা এখন একা ঘরে হেডফোন কানে দিয়ে আমার কথাগুলো শুনছো, তারা একবার জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে দেখো তো। আমরা মনে করি আমরা যা দেখি না তার কোনো অস্তিত্ব নেই, কিন্তু মাঝে মাঝে খুব সাধারণ, খুব চেনা কোনো কিছুর আড়ালে এমন কিছু লুকিয়ে থাকে যা আমাদের কল্পনার বাইরে। আজকের গল্পটা কোনো কাল্পনিক ভূতপ্রেতের গল্প নয়। এটা একটা ডায়েরির পাতা থেকে উঠে আসা কিছু চরম সত্য। উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে গিয়ে আমি এই ডায়েরিটা উদ্ধার করি। ডায়েরিটা ছিল একজন স্কুল মাস্টারের। নাম ছিল তার অবিনাশ সরকার। অত্যন্ত যুক্তিবাদী, ঠান্ডা মাথার মানুষ ছিলেন তিনি। কিন্তু তার জীবনের শেষ কয়েকটা দিন যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে, সেটা পড়ার পর থেকে আমি নিজেও রাতে ঠিকমতো ঘুমাতে পারছি না। আপনারা যারা ভাবেন যে গ্রামের নিস্তব্ধ ধানক্ষেত খুব শান্ত একটা জায়গা, তার আজকের গল্পটা শোনার পর হয়তো আর কখনো মাঠের দিকে একা তাকাতে পারবেন না। তো বন্ধুরা, চলো সরাসরি চলে যাই অবিনাশ বাবুর সেই ডায়েরির পাতায়। অবিনাশ সরকার যখন প্রথম উত্তরবঙ্গের ওই ছোট গ্রাম মোল্লাদিঘিতে বদলি হয়ে আসেন, তখন দিনটা ছিল কুয়াশাচ্ছন্ন এক শীতের সকাল। মাস্টারমশাই মানুষটা একটু একাকী থাকতে পছন্দ করতেন। বিয়ের 7 বছরের মাথায় স্ত্রী বিয়োগের পর তিনি শহরের কোলাহল থেকে দূরে কোথাও হারিয়ে যেতে চেয়েছিলেন। তাই গ্রামের শেষ মাথায় যেখানে বড় ধান ক্ষেতটা শুরু হয়েছে, তার ঠিক পাশেই একটা পুরনো কাঠের বারান্দাওয়ালা বাড়ি ভাড়া নিলেন। বাড়িটা পুরনো হলেও মজবুত। দোতলার বারান্দায় বসলে মাইলকে মাইল বিস্তৃত ধানি জমি চোখে পড়ে। কিন্তু একটা জিনিস অবিনাশবাবুর প্রথম দিন থেকেই খুব চোখে লাগত। সেটা হলো ওই বিশাল ধান ক্ষেতের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা বিভৎস বড় কাকতাড়ুয়া, যেটাকে গ্রামের মানুষ বলে পুত্তলি। সাধারণ কাকতাড়ুয়া বলতে আমরা যা বুঝি, দুটো বাঁশ আড়াআড়ি বেঁধে তার ওপর একটা ছেঁড়া জামা পরানো। এটি তার চেয়ে অনেক বেশি বড়। ওর গায়ের ধুতিটা পুরনো হলেও সেটা পরিষ্কার, আর মাথার উপর যে মাটির হাঁড়িটা বসানো, তাতে কয়লা দিয়ে এমন একটা মুখ আঁকা যা দূর থেকে দেখলে মনে হয় কেউ অট্টহাসি হাসছে। গ্রামের পরিবেশটা প্রথম কয়েক সপ্তাহ বেশ ভালোই কাটল। অবিনাশবাবু স্কুলে যোগ দিলেন। স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সন্তু নামের ছেলেটি খুব অল্প সময়েই তার প্রিয় হয়ে উঠল। সন্তু ছিল রোগা পাতলা, একটু মুখচোরা, কিন্তু খুব বুদ্ধিমান। প্রতিদিন স্কুল ছুটির পর সে অবিনাশবাবুর বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকত। কোনো দিন সে মাস্টারমশাইয়ের বাগান থেকে ঝর্ণা দিয়ে পানি দিত, কোনো দিন আবার জঙ্গল থেকে বুনো ফুল তুলে এনে মাস্টারমশাইয়ের টেবিলে রেখে দিত। অবিনাশবাবু একদিন সন্তুকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে সন্তু, ওই মাঠের মাঝখানের পুত্তলিটা কি তোদের গ্রামের কেউ বানিয়েছে? ওটা অন্য সব কাকতাড়ুয়ার চেয়ে আলাদা কেন? সন্তুর মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে মাঠের দিকে না তাকিয়েই ফিসফিস করে বলল, মাস্টারমশাই, ওটা নিয়ে কথা বলতে নেই। মা বলে ওটা আমাদের গ্রামের পাহারাদার। ফসল কাটার আগে ওটার দিকে তাকালে ও নাকি রেগে যায়। আপনিও ওদিকে বেশি তাকাবেন না। অবিনাশবাবু হাসলেন। তিনি বললেন, আরে ধুর পাগল, ওটা তো খড় আর বাঁশের তৈরি, ওটা আবার রাগের কি বোঝে? সন্তু কোনো উত্তর না দিয়ে দ্রুত পায়ে মাঠের রাস্তা ধরে বাড়ির দিকে হাঁটা দিল। সেদিন সন্ধ্যের পর যখন অবিনাশবাবু বারান্দায় বসে চা খাচ্ছিলেন, তখন হঠাৎ তার মনে হলো মাঠের সেই পুত্তলিটা একটু অস্বাভাবিক। তিনি ভালো করে চোখ কচলে দেখলেন, পুত্তলিটা মাঠের মাঝখানে যেখানে থাকার কথা, সেখান থেকে বেশ কয়েক হাত সরে এসেছে বলে মনে হলো। তিনি চশমাটা পরিষ্কার করে আবার দেখলেন, হ্যাঁ ঠিকই তো, পুত্তলিটা এখন আর পুরনো আম গাছের লাইনে নেই। তিনি ভাবলেন হয়তো বড় কোনো হাওয়া হয়েছে বা কোনো বাছুর ধাক্কা দিয়েছে। কিন্তু ধান গাছগুলো তো সোজা হয়ে দাঁড়িয়ে আছে, বাতাস হলে তো ওগুলোও নুয়ে পড়ার কথা। ডায়েরির পাতায় তিনি লিখেছিলেন, ৩রা নভেম্বর, আজ ভোরে কুয়াশা খুব ঘন ছিল। স্কুলে যাওয়ার সময় রাস্তার মোড়ে মোড়ল হারান কাকার সাথে দেখা। হারান কাকা বয়সের ভারে কুঁজো হয়ে গেছেন, হাতে একটা লাঠি। আমি যখন তাকে পুত্তলিটা সরে যাওয়ার কথা বললাম, তিনি আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি কোনো বড় পাপ করেছি। তিনি ভাঙা গলায় বললেন, মাস্টারমশাই, আপনি নতুন এসেছেন, সব বুঝবেন না। ওটা নিজের জায়গা পাল্টায়, কারণ ওকে পাহারা দিতে হয়। ওর দিকে বেশি চাবেন না, ও নজর পড়া পছন্দ করে না। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু তিনি লাঠি ঠুকতে ঠুকতে চলে গেলেন। লোকটার কথার মধ্যে একটা চাপা আতঙ্ক ছিল। গ্রামটা কি সত্যিই কোনো অন্ধবিশ্বাসে ডুবে আছে? এরপরের কয়েকদিন পরিস্থিতি আরও অদ্ভুত হতে শুরু করল। অবিনাশবাবু প্রতিদিন সকালে উঠে দেখতেন পুত্তুলিটা একটু একটু করে তার বাড়ির দিকে এগিয়ে আসছে।
ওটা যেন ইঞ্চি মেপে মেপে মাঠের রাস্তা ধরে মাস্টারমশাইয়ের গেটের দিকেই আসছে। সবচেয়ে রহস্যময় বিষয় হল, পুত্তুলিটা মাটি থেকে উপড়ানো বা পুনরায় পোঁতার কোনো চিহ্ন মাটির ওপর পাওয়া যাচ্ছিল না। যেন কেউ বা কিছু ওটাকে নিঃশব্দে তুলে নিয়ে এসে আবার গেঁথে দিচ্ছে। 5ই নভেম্বর রাতের ঘটনা। রাত তখন প্রায় 1টা। অবিনাশবাবু ডেস্কে বসে খাতা দেখছিলেন। হঠাৎ বাইরে থেকে একটা শব্দ ভেসে এলো, ঠিক যেন কেউ শুকনো খড় টেনে নিয়ে যাচ্ছে মাটির উপর দিয়ে। খস খস খস। তিনি টেবিল ল্যাম্পটা নিভিয়ে জানালার পর্দা একটু সরিয়ে বাইরে তাকালেন। আকাশে তখন ভাঙা চাঁদ। চাঁদের ম্লান আলোয় তিনি দেখলেন সেই বিভৎস কাকতারুয়াটা এখন তার গেটের একদম উল্টো দিকে রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে। তার সেই মাটির হাড়ির আঁকা মুখটা সরাসরি অবিনাশবাবুর জানালার দিকেই ইশারা করছে। তিনি দেখলেন বাতাসের কোনো চিহ্ন নেই, কিন্তু পুত্তুলিটার গায়ে জড়িয়ে থাকা সেই কালো ধুতিটা কাঁপছে। কাঁপছে বললে ভুল হবে, ওটা যেন থরথর করে নড়ছে, ঠিক যেমন কোনো জীবন্ত মানুষ ভয়ে বা উত্তেজনায় কাঁপে। অবিনাশবাবুর শির দাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। তিনি দ্রুত পর্দা টেনে দিয়ে বিছানায় শুয়ে পড়লেন। সারা রাত তার কানে সেই খসখস শব্দটা প্রতিধ্বনিত হতে লাগল। পরদিন সকালে স্কুলে এক চরম দুঃসংবাদ পাওয়া গেল। শান্তু গত রাত থেকে নিখোঁজ। ওর বাবা মা কান্নায় ভেঙে পড়েছেন। সন্তু নাকি রাত 10টার দিকে পুকুর পাড়ে গিয়েছিল লণ্ঠন হাতে, তারপর আর ফেরেনি। গ্রামের যুবকেরা মশাল জ্বালিয়ে পুরো মাঠ খুঁজে ফেলল। পুকুরে জাল ফেলা হলো, ঝোপঝাড় থচনচ করা হলো, কিন্তু সন্তুর কোনো চিহ্ন নেই। অবিনাশবাবু যখন সন্তুদের বাড়িতে গেলেন, তখন দেখলেন গ্রামের মানুষ অদ্ভুত এক থমথমে নীরবতায় ডুবে আছে। কেউ উচ্চস্বরে কথা পারছে না, যেন বেশি শব্দ করলে বিপদ হতে পারে। তিনি হারান কাকার বাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলেন বারান্দায় হারান কাকা বসে আছেন, আর তার ঠোঁট দুটো বিড়বিড় করে নড়ছে। মনে হচ্ছে তিনি কোনো মন্ত্র জপছেন। অবিলাসবাবু কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কাকা, সন্তু কোথায় যেতে পারে? আপনারা কি পুলিশে খবর দিয়েছেন? হারান কাকা চোখও না তুলে বললেন, পুলিশে খবর দিয়ে লাভ নেই মাস্টার মশাই। পুত্তুলির যখন খিদে পায় তখন কোনো পুলিশ ওকে রুখতে পারে না। ও এখন মাঠের ভেতর ভোজ খাচ্ছে। আপনারও সাবধান হওয়া উচিত ছিল, আপনি ওর দিকে অনেকবার নজর দিয়েছেন। অবিনাশবাবুর মেজাজ চড়ে গেল। তিনি রেগে গিয়ে বললেন, কি সব আজে বাজে কথা বলছেন কাকা? একটা 7 বছরের বাচ্চা নিখোঁজ, আর আপনারা পুত্তুলির দোহাই দিচ্ছেন। আমি নিজে শহরে গিয়ে পুলিশ নিয়ে আসছি। কিন্তু শহর যাওয়ার কোনো উপায় ছিল না। গ্রামের একমাত্র বাসটা সকালে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। এমনকি বিকেলের দিকে দেখা গেল গ্রামের সব ল্যান্ডলাইন ফোন অকেজো হয়ে পড়েছে। অবিনাশবাবু বুঝতে পারলেন তাকে এই গ্রামেই আটকে ফেলার কোনো পরিকল্পনা চলছে। কিন্তু কার পরিকল্পনা? কেন? ডায়েরিতে তিনি লিখেছেন, 10ই নভেম্বর। আজ 3 দিন হয়ে গেল সন্তুর কোনো হদিশ নেই। আমি আজ বিকেলের দিকে মাঠে গিয়েছিলাম। মাঠের মাঝখানে সেই পুত্তুলিটা আগের জায়গায় ফিরে গেছে। কিন্তু অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করলাম, পুত্তুলিটার গায়ে যে কালো ধুতিটা ছিল সেটা এখন আর নেই। বদলে ওর গায়ে জড়ানো রয়েছে একটা ছোট হাফ শার্ট, সাদা রঙের ওপর নীল স্ট্রাইপ দেওয়া শার্ট। শার্টের পকেটে কলমের কালির একটা ছোট্ট দাগ। আমার হৃৎপিণ্ড যেন থেমে গেল। এই শার্টটা তো সন্তুর। নিখোঁজ হওয়ার দিন ও এই শার্টটাই পরে স্কুলে এসেছিল, কিন্তু ওটাই খড়বাসের কাকতারুয়ার গায়ে এলো কি করে? গ্রামের কেউ কি ওটা পরিয়ে দিয়ে গেছে? কিন্তু কেন? তারা কি সন্তুর কোনো অনিষ্ট করেছে? সেই রাতেই অবিনাশবাবু আর স্থির থাকতে পারলেন না। তিনি ঠিক করলেন আজ রাতে তিনি নিজেই তদন্তে নামবেন। তার মনে একটা সন্দেহ দানা বাঁধছিল, হয়তো এই গ্রামের মোড়ল আর কিছু লোক মিলে কোনো অপরাধ করছে এবং পুত্তুলির ভয় দেখিয়ে গ্রামের মানুষকে চুপ রাখছে। তিনি ভাবলেন সন্তুকে হয়তো তারা লুকিয়ে রেখেছে কোথাও। রাত যখন 12:30, অবিনাশবাবু একটা জ্যাকেট পরে পকেটে একটা ছোট টর্চ আর হাতে একটা ধারালো কুড়াল নিলেন। তিনি জানতেন এই ঝুঁকিটা অনেক বড়, কিন্তু সন্তুর ওই হাফ শার্টটা দেখে তার মাথার ভেতরটা দাউ দাউ করে জ্বলছিল।
তিনি যখন মাঠের রাস্তা ধরে হাঁটতে শুরু করলেন তখন কুয়াশা এতটাই ঘন ছিল যে 2 হাত দূরের কিছু দেখা যাচ্ছে না। চারপাশটা অস্বাভাবিক নীরব। ঝিঝি পোকার ডাকটাও যেন আজ কেমন যান্ত্রিক শোনাচ্ছে। হঠাৎ তার নাকে একটা তীব্র পচা গন্ধ এলো, ঠিক যেন কোনো পচে যাওয়া মাংসের গন্ধ, সাথে কস্তুরীর মতো একটা কড়া সুবাস। তিনি নাকে রুমাল চাপা দিয়ে এগোতে লাগলেন। মাঠের মাঝখানে পৌঁছানো খুব কঠিন কাজ। ধান গাছগুলো ধারালো ছুরির মতো তার হাতে পায়ে আঁচড় কাটছিল। প্রায় 20 মিনিট হাঁটার পর তিনি পুত্তুলিটার সামনে গিয়ে দাঁড়ালেন। টর্চের আলো ফেললেন সেটার মুখে। মাটির হাড়ির ওপর আঁকা সেই মুখটা আজ যেন আগের চেয়েও বড় আর উজ্জ্বল। আঁকা চোখ দুটো যেন অন্ধকারে চকচক করছে। অবিনাশবাবু সাহস সঞ্চয় করে কুড়াল দিয়ে পুত্তুলির গায়ের সেই শার্টটা ফালি ফালি করে কাটলেন। তিনি ভেবেছিলেন ভেতরে খড় বা বাঁশ বেরোবে, কিন্তু শার্টটা কাটার সাথে সাথেই যা ঘটল তার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। শার্টের নিচ থেকে কোনো খড় বেরিয়ে এলো না। বেরিয়ে এলো কয়েকটা সাদা হাড়ের পাঁজরা। হাড়গুলো একদম টাটকা, রক্ত লেগে আছে সেগুলোতে। অবিনাশবাবু আতঙ্কে পিছিয়ে গিয়ে চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। তিনি আবার টর্চ মারলেন। দেখলেন হাড়ের খাঁচার ভেতরে সন্তুর সেই চন্দনের মালাটা ঝুলছে, যেটাও সব সময় গলায় পড়ত। হঠাৎ ওপর থেকে একটা শব্দ এলো। অবিনাশবাবু টর্চের আলোটা উপরের দিকে ঘোলালেন। মাটির হাঁড়িটা, যেটা মাথার কাজ করে, সেটা ধীরে ধীরে নড়ছে। হাঁড়ির ভেতরে আঁকা কোনো গর্ত নয়, বরং দুটো জীবন্ত মানুষের চোখ তার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। চোখগুলো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। ঠিক সেই মুহূর্তে হাঁড়ির নিচের দিক থেকে একটা ফিসফিসানি ভেসে এলো। অবিনাশবাবুর মনে হলো সন্তুর গলা। ক্ষীণ কণ্ঠে কেউ বলছে, মাস্টার মশাই, বাঁচান, আমি নিঃশ্বাস নিতে পারছি না। হাড়গুলো খুব শক্ত। অবিনাশবাবু পাগলের মতো কুড়াল দিয়ে সেই মাটির হাঁড়িটা ভাঙার চেষ্টা করলেন। হাঁড়িটা ভাঙার সাথে সাথেই ভেতর থেকে ফোয়ারার মতো রক্ত আর কিছু মাংসের মণ্ড বেরিয়ে তার শরীরে পড়ল। আর হাঁড়ির ভেতর থেকে বেরিয়ে এলো একটা বিভৎস আধ খাওয়া মাথা, যার চোখ দুটো তখনও নড়ছে। অবিনাশবাবু আর সেখানে দাঁড়াতে পারলেন না। তিনি কুড়াল ফেলে দিয়ে পাগলের মতো বাড়ির দিকে দৌড়াতে লাগলেন। পেছনে শুনতে পেলেন সেই ভয়াবহ খস 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 শব্দ। মনে হলো একটা নয়, ডজন খানেক পুত্তুলি তার পিছু নিয়েছে। মাঠের মাঝখান থেকে এক এক করে ছায়া উঠে আসতে শুরু করেছে। পরদিন সকালে গ্রামের মোড়ল হারান কাকা আর কিছু লোক অবিনাশবাবুর ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকল। ঘরের মেঝেতে কুড়ালটা পড়েছিল আর ডায়েরিটা খোলা ছিল টেবিলের উপর, কিন্তু অবিনাশবাবু সেখানে ছিলেন না। ডায়েরির শেষ পাতাটা ভেজা ছিল, রক্ত আর চোখের পানিতে ভেজা। শেষের কয়েকটা লাইন ছিল খুব অস্পষ্ট। 15ই নভেম্বর, ওরা আমাকে ঘিরে ফেলেছে। জানালার ওপাশে আমি সন্তুর মাথাটা দেখতে পাচ্ছি। ও এখন আর সন্তু নেই, ও এখন একটা পুত্তুলির মাথা। ও আমাকে ডাকছে। হারান কাকা ঠিকই বলেছিল, পুত্তুলির যখন খিদে পায় তখন তাকে কেউ রুখতে পারে না। গ্রামের সবাই আসলে পুত্তুলির গোলাম। জানালার কাঁচ ভাঙছে, ওরা ঢুকছে। ওদের হাতগুলো বাঁশের মতো শক্ত, কিন্তু আঙুলে মানুষের নখ। ও ঈশ্বর, আমাকে বাঁচাও। বন্ধুরা, এরপর অবিনাশবাবুর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ যখন তদন্তে আসে, তারা মাঠের মাঝখানে গিয়ে অবাক হয়ে যায়। সেখানে কোনো পুত্তুলি ছিল না। মাঠটা একদম ফাঁকা। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো? গ্রামের মানুষগুলোর আচরণ বদলে গিয়েছিল। তারা পুলিশের কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না। তারা সবাই একসাথে মাঠের দিকে তাকিয়ে বসে থাকত। পুলিশ মাঠের ভেতর খনন কার্য চালায়, কিন্তু তারা কোনো মৃতদেহ বা সন্তু কিংবা অবিনাশবাবুর কোনো চিহ্ন পায়নি। শুধু মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছিল কয়েকশো মাটির হাড়ি, আর প্রতিটি হাড়ির ভেতর পাওয়া গিয়েছিল শুকিয়ে যাওয়া মানুষের মগজের অবশেষ। পুলিশ কেসটা চাপা দিয়ে দেয়, কারণ কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু এলাকাটা পরিত্যক্ত হয়ে যায়। আমি যখন সুকান্ত হিসেবে সেই গ্রামে গিয়েছিলাম গত বছর, আমি অবাক হয়ে দেখলাম গ্রামটা এখন জঙ্গলে ঢাকা। কিন্তু মাঠের ঠিক মাঝখানে আমি একটা নতুন পুত্তলি দেখতে পাই। সেটার গায়ে ধুতি নেই,
বরং একটা ময়লা পাঞ্জাবি পরানো, আর সেটার গলায় একটা চেন ঝোলানো ছিল যার লকেটে একটা মহিলার ছবি। এরকম একটা ছবি অভিনাশবাবুর ডায়েরিতে আছে। আমি যখন ক্যামেরা বের করে ছবিটা নিতে গেলাম তখন একটা অদ্ভুত শব্দ শুনলাম। কোনো বাতাস নেই, কিন্তু ওই শুকনো খড় আর বাঁশের কাঠামোগুলোর ভেতর থেকে একটা ফিসফিসানি শব্দ আসছে। মনে হচ্ছিল অভিনাশবাবুর গলায় কেউ বলছে, সুকান্ত, এখান থেকে চলে যাও, ওরা নতুন মুখ খুঁজছে, ওরা এখন ক্যামেরা চেনে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি। ফেরার পথে আমি যখন গাড়ির লুকিং গ্লাসে তাকালাম, দেখলাম মাঠের সেই পুত্তলিটা হাত নাড়ছে। কিন্তু সে কি আমায় বিদায় জানাচ্ছিল, নাকি ওটা আমায় ইশারায় ডাকছিল? গল্পটা কি শুধু একটি ডায়েরির পাতা থেকে পাওয়া, নাকি এটি আমাদের আদিম ভয়ের এক চরম বাস্তবতা? আজ রাতে শোয়ার আগে একবার তোমার বাড়ির পাশের নির্জন মাঠটির দিকে তাকাবে। সেখানে কি কোনো কাকতারুয়া দাঁড়িয়ে আছে? খেয়াল রাখবে, ওটার পরনে কি তোমার চেনা কারুর পোশাক, নাকি ওটার মাটির হাড়ির ভেতর থেকে কেউ তোমাকে গভীর রাতে পর্যবেক্ষণ করছে? তো বন্ধুরা, আজকের কাহিনীটি শোনার পর কি খুব অস্বস্তি হচ্ছে? অভিনাশ সরকারের এই ডায়েরির শেষটা আমার রাতের ঘুমও কেড়ে নিয়েছিল। যদি তোমার কাছেও এমন কোনো অভিজ্ঞতা থাকে যা রাতের ঘুম কেড়ে নিতে পারে, তবে পাঠিয়ে দাও আমাদের ইমেলে। আমি আসবো সেই কাহিনী নিয়ে। মিডনাইট FM বাংলার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করে রেখো, কারণ মধ্যরাতের এই আড্ডা চলতেই থাকবে। মনে রেখো, অন্ধকার মানেই কিন্তু সব থেমে যাওয়া নয়, অন্ধকারের নিজস্ব একটা জগৎ আছে। আমি তোমাদের বন্ধু RJ সুকান্ত আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো এক অন্ধকার রাতে। নিজের খেয়াল রেখো আর তোমার চারপাশের ছায়াগুলোকে একটু নজরে রেখো। শুভরাত্রি।